পুজোয় বেড়াতে যাওয়ার কথা পরিকল্পনা করে ফেলেছেন, টিকিট কাটেননি তো এখনো ট্রেনের? রেল কিন্তু আপনাকে অফার দিচ্ছে, বড়সড় অফার। দূরপাল্লার ট্রেনে ফেস্টিভ ছাড়, পুজোর মরশুমে সস্তা টিকিট। কিরকম? দূরপাল্লার একই ট্রেনে যেতে হবে যে ট্রেনে আসবেনও সেই ট্রেনে, তবে 20% আপনি ছাড় পাবেন, ডিসকাউন্ট পাবেন। শুধু তাই নয়, আপনাকে অনলাইনে যাওয়ার টিকিট যদি আপনি কাটেন, তাহলে ফেরার টিকিটও অনলাইনেই কাটতে হবে। যাওয়ার টিকিট আপনি যদি অফলাইনে কাটেন, অফলাইনেই কাটতে হবে আসার টিকিট। একটা ট্রেনেই যদি আপনি কোনো একটা দূরপাল্লার যে ট্রেনে গেছেন সেই ট্রেনেই আপনাকে ফিরে আসতে হবে, অর্থাৎ এবং একই ক্লাসে আপনাকে যেতে হবে, আসতে হবে। এই রকম বিভিন্ন শর্ত কিছু রয়েছে, তাতেও 20% ছাড়। 13ই অক্টোবর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত এই ছাড়, যদিও রাজধানী, শতাব্দী, দুরন্তোতে এই ছাড় প্রযোজ্য নয়। এবং তার সঙ্গে সঙ্গে ক্যান্সেলেশন ফি, ক্যান্সেল করা যাবে না। 14ই আগস্ট থেকে অগ্রিম টিকিট কাটা যাবে। এই অগ্রিম টিকিট একসাথে অনওয়ার্ড রিটার্ন টিকিটে ফেস্টিভ মোডে 20% ছাড় পাচ্ছেন। ইন্ডিয়ান রেলওয়েজ একটা অভূতপূর্ব প্ল্যান এনেছে। এর নাম দিয়েছি আমরা রাউন্ড ট্রিপ প্যাকেজ ফর ফেস্টিভ্যাল রাশ। যাওয়া এবং রিটার্ন টিকিট যদি কাটে, তাহলে রিটার্ন টিকিটের ক্ষেত্রে তাকে সরাসরি ফেয়ারের উপরে 20% রিবেট দেওয়া হবে। সেম সেট অফ প্যাসেঞ্জার ইন সেম ক্লাস অবভিয়াসলি। 13ই অক্টোবর থেকে 26শে অক্টোবরের মধ্যে যাওয়া, 17ই নভেম্বর থেকে 1 ডিসেম্বরের মধ্যে যদি ফেরা হয়, তাহলে এই রাউন্ড ট্রিপের সুবিধা লোকে নিতে পারবে। এর মধ্যে একটা স্ট্রাইকিং ফিচার এই আছে যে একসঙ্গে টিকিট কাটা হলে যাওয়ার টিকিট 60 দিনেই খুলবে, কিন্তু ফেরার টিকিট তার জন্য কোনো ইয়ারটি নেই, অ্যাডভান্স রিজার্ভেশন টাইম অ্যাপ্লিকেবল হবে না। দুটো টিকিটই অনওয়ার্ড এবং রিটার্ন একই মোডে কাটতে হবে, অর্থাৎ আইদার দুটো টিকিট এতে কাটতে হবে কাউন্টারে, আর না হলে দুটো টিকিটই কাটতে হবে অনলাইন মোডে। অনওয়ার্ড এবং রিটার্ন এর কিন্তু কোনো ক্যান্সেলেশন এখানে অ্যাকসেপ্টেড না। রাজধানী, দুরন্ত বা বন্দে ভারতে এই ফ্যাসিলিটি নেই, কারণ ওখানে ফ্লেক্সি ফেয়ার চালু করা হয়েছে। সুবিধা তো হবেই, কারণ সেই সময় এটা ফেস্টিভ টাইম। এমনিতেই টিকিটের এখন ভীষণ ক্রাইসিস। নর্মাল টাইমেও টিকিট কাটতে গেলে পাওয়া যায় না, প্রায় সব টিকিটই প্রাইম তৎকালে কাটতে হয়। তো ফলে সেখানে একটা বড় অঙ্কের টাকাও লাগে। তো যদি 20% ছাড় পাওয়া যায় এবং রিটার্ন টিকিট একসাথে হয়, সেক্ষেত্রে তো সুবিধে বটেই। उसके लिए अच्छा है क्योंकि बहुत लोग टिकट जाने का तो मिल जाता है, लेकिन वापस में फिर फंस जाते हैं। फैमिली के साथ, बच्चों के साथ टिकट नहीं मिल पाता है, तो एक साथ टिकट रहेगा तो लोगों को आने जाने में दिक्कत नहीं होगा, और डिस्काउंट भी है तो उसके लिए पब्लिक को फायदा ही होगा, उसके लिए लोग जा पाएंगे। যারা বাইরে থাকে তাদের তো আবার রিটার্ন টিকিটটা বুকিং এর মধ্যে একবারই করে নিতে হয়, যেহেতু পরবর্তীতে আর পাবে না, এখন টাইম কমিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে তাদের সাশ্রয় হবে অনেকটা। সাউথে কাজ করছে, একটা মিনিমাম থার্ড এসির টিকিটই 1800 টাকা করে যাচ্ছে, সেখানে 20% ডিসকাউন্ট মানে তো তার কাছে অনেক। চাকরি হারানো শিক্ষকদের পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু। 4500 আবেদন জমা পড়েছিল। অনেকে অন্য ডিপার্টমেন্টে কাজ করতেন, রাজ্য সরকারের শিক্ষক হয়েছিলেন। তারপরে এবার এই যে 26,000 চাকরি বাতিল হলো, তার জেরে এদের এবার পুরনো চাকরিতে বহাল করার প্রক্রিয়া শুরু। কোন কোন ডিপার্টমেন্টে কতজনকে পুরনো চাকরি ফেরানোর প্রক্রিয়া শুরু, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। দেখো, স্বরাষ্ট্র দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর, বিদ্যুৎ দপ্তর, রাজ্য সরকারের বেশ কয়েকটি দপ্তর থেকে চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষিকার চাকরিতে যোগ দিয়েছিলেন অনেকেই। তাদের চাকরি ফেরানোর প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করে দিল। ইতিমধ্যেই 20 জনের সুপারিশ স্বরাষ্ট্র দপ্তর, বিদ্যুৎ দপ্তর ও বিপর্যয় মোকাবিলা দপ্তরে পাঠিয়ে দিয়েছে নবান্ন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। মূলত 2016 নিয়োগে এই 20 জন তারা এই দপ্তরগুলি থেকে চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষিকা চাকরিতে যোগ দিয়েছিলেন। তুমি জানো, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে যারা অন্যান্য চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষিকা চাকরিতে এসেছিলেন তাদের পুরনো চাকরিতে ফিরিয়ে দিতে হবে। সেই মোতাবেক এই প্রক্রিয়া শুরু করা হলো নবান্নের তরফে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় 4500 আবেদন জমা পড়েছে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য। তাদের আবেদনগুলিও খতিয়ে দেখে প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তার মধ্যে অধিকাংশই রয়েছে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা, যারা এসএসসির মাধ্যমে নিয়োগ হয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকা হিসাবে চাকরি করছিলেন। তাদের প্রক্রিয়াও শুরু করা হবে। কিন্তু তার আগে রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তরের চাকরি ছেড়ে যারা চাকরিতে যোগদান করেছিলেন শিক্ষক শিক্ষিকার, তাদের ফেরানোর প্রক্রিয়া এবার শুরু করে দিল রাজ্য সরকার। ওকে,
প্রতিদিন হাইকোর্টে প্রায় প্রতিদিনই মিছিল মিটিংয়ের অনুমতি নিতে হাইকোর্টে মামলা হয়, আর সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বিরক্ত। মিছিলের অনুমতি চাইলে জনস্বার্থ মামলার পরামর্শ আর সিঙ্গেল বেঞ্চের বদলে ডিভিশন বেঞ্চে যাওয়ার পরামর্শ। কেন বিরক্ত, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, অন্য মামলা কি গুরুত্ব পাচ্ছে না, সেই কারণেই কি বিরক্ত? দেখো, এক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সপ্তাহে 5 দিন রেগুলার কোর্ট বসলে প্রতিদিনই দৃষ্টি আকর্ষণ করে অমুক জায়গায় সভা, অমুক জায়গায় মিছিল, এই ধরনের মামলা পুলিশ অনুমতি দিচ্ছে না, কোথাও প্রশাসন অনুমতি দিচ্ছে না, এই ধরনের আবেদন তিনি শোনেন। সম্প্রতি নবান্ন অভিযানের আগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে এবং এর পরেও এখানে ফান্ডামেন্টাল রাইট কতটা রয়েছে, একজন নাগরিকের কর্তব্য সরকারি সম্পত্তি রক্ষা করা, এই পুরো বিষয়টা ডিভিশন বেঞ্চ তার জাজমেন্টে স্পষ্ট করে দিয়েছে গত বৃহস্পতিবার। এরপরও এই আদালতে ফের সোমবার শুরুর দিন আবারও মিছিলের অনুমতি, মিটিংয়ের অনুমতি নিয়ে মামলা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন তিনি তার এই ক্লাসে এই ধরনের মামলা করবেন না, সরাসরি তিনি জনস্বার্থ মামলা করে ডিভিশন বেঞ্চে যাওয়ার পরামর্শ দেন। এবং এক্ষেত্রে কিছুদিন আগে তো মনে থাকবে 21শে জুলাইয়ের মতো যে শহীদ সমাবেশ হয় তৃণমূল কংগ্রেসে, সেইখানেও কিন্তু 9টা থেকে 11টা সকাল পর্যন্ত তিনি ট্রাফিক নিয়ন্ত্রণ করার নির্দেশ জারি করেছেন। এইরকম অবস্থায় মিছিল নিয়ে কোথাও একটা লাগাম টানা উচিত, একটা লাগাম থাকা উচিত বলে গ্রহণত বিচারপতি মনে করছেন। তাই এই ধরনের তার পর্যবেক্ষণ এবং মন্তব্য। যদিও যে মামলাকে ঘিরে এটা হওয়ার কথা তারাতলা শ্রীমন্দির, সেখানে শুভেন্দু অধিকারী রাজি থাকার কথা ছিল, কিন্তু সেই মামলা ডিভিশন বেঞ্চেও হয়নি। এই মুহূর্তে আবার সেটা সিঙ্গেল বেঞ্চে দিয়ে এসছে, কিন্তু মামলার ফলাফল বা ভবিষ্যৎ এখনো কি হবে সেটা জানা যাচ্ছে না। বেশ, বসিরহাটে গুলি, এই যে গুলির দাগ, স্থানীয় একজনকে গুলি করা হলো, শেখ মহিদুল, তাকে লক্ষ্যভ্রষ্ট হলো গুলি, গাড়িতে গুলি লাগলো, অল্পের জন্য বেঁচে যান মহিদুল। 17ই জুন বসিরহাটে খুন তৃণমূল কর্মী, আর তারপরেই আবার লক্ষ্য করে গুলি। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কি হয়েছে ঘটনাটা? দেখো অনন্দা, এই যে বসিরহাটের ভোটরা পঞ্চায়েতের ঘোনা এলাকায়, এখানে গতকাল গভীর রাতে মহিদুল শেখ নামে এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু মহিদুল শেখ বুঝতে পেরে দরজা ঠেলে দিলে, দরজায় গিয়ে গুলি লাগে। এরপর চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে আসে, খবর দেওয়া হয় বসিরহাট থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোল উদ্ধার করে এবং ঘটনাস্থলে এই মুহূর্তে কিন্তু পুলিশি টহলদারি চলছে। ঘটনা যেটা ঘটেছে যেটা অভিযোগ এই মহিদুল শেখের, যে গত 17ই জুন আনোয়ার হোসেন গাজী নামে এক তৃণমূল কর্মী কুপিয়ে এবং গুলি করে খুন হয়েছিল। সেই ঘটনার জেরেই তাই সেই মৃত আনোয়ার হোসেন গাজীর ভাই জাকির গাজী সেই আজ গতকাল রাতে মহিদুল শেখকে লক্ষ্য করে গুলি করেছে। এটা পূর্ব পরিকল্পিত খুন না রাজনৈতিক খুন, সেই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু মহিদুল শেখ কিছু জানাননি। তবে কিন্তু তিনি যেটা জানিয়েছেন, তিনি নিজে চোখে দেখেছেন, তার স্ত্রী নিজে চোখে দেখেছেন যে এই জাকির গাজী গুলি করেছেন, এবং সেই মর্মে বসিরহাট থানায় কিন্তু একটা অভিযোগও দায়ের করেছেন এবং বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এই মুহূর্তে টহলদারি চলছে এবং জাকির হোসেন গাজীর খোঁজে পুলিশ কিন্তু তল্লাশি করছে। যদিও জাকির হোসেন গাজী কিন্তু এই মুহূর্তে পলাতক, যদিও জাকির হোসেন গাজীর পরিবার কিন্তু এই পুরো বিষয়টি কিন্তু অস্বীকার করেছে।